আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা নজরবন্দিতে রয়েছেন। বাংলাদেশ সেনাবাহিনী কিংবা সেনাবাহিনীর প্রধান কর্তৃক আমাদের প্রধান উপদেষ্টা নজরবন্দিতে রয়েছেন। এমন কিছু একটা বাংলাদেশ আওয়ামী লীগ ঘটাতে চলেছে বা ঘটাবে, যেটির মাধ্যমে প্রকৃতপক্ষে আসলে অন্তর্বর্তীকালীন সরকারের পতন ঘটার একটি সম্ভাবনা রয়েছে। আপনারা সেনাবাহিনীর প্রতি আস্থা রাখেন, সশস্ত্র বাহিনীর প্রতি আস্থা রাখেন। আমি সমস্ত দায় দায়িত্ব দিচ্ছি, আপনাদের জানমাল, এবং আপনাদেরকে আমি কথা দিচ্ছি যে আপনারা আশাহত হবেন না। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয়ের মধ্যে শিগগিরই সাক্ষাৎ হতে পারে। সংশ্লিষ্ট সূত্রের বরাতে ভারতের গণমাধ্যম নিউজ 28 জানিয়েছে, শিগগিরই ভারত সফরে যাচ্ছেন সজীব ওয়াজেদ জয়। শুধুই কি ফ্রান্স প্রেসিডেন্টের সাথে দ্বিপাক্ষিক বৈঠকের শিডিউল না পাওয়ায় ডক্টর মোহাম্মদ ইউনূসের সফর বাতিল হলো, নাকি এর পেছনে অন্য কোনো কারণ আছে? এই কারণগুলো এমন যেগুলোর জন্য ডক্টর ইউনূস ফ্রান্সে গেলে বিব্রতকর এবং অনাকাঙ্ক্ষিত কিছু পরিস্থিতির মুখোমুখি হতে পারেন। এখন ভয় এই বুঝি জনগণ বাংলাদেশের জনগণ উপদেষ্টাদের উপর চড়াও হয়ে হামলা করে। এই ভয়ই কিন্তু বর্তমানে মুখ বন্ধ করে পালাতে চাইছে উপদেষ্টারা। সেনাবাহিনীকে বিতর্কিত করতে কিংবা সেনাবাহিনীর মেরুদণ্ড ভেঙে দিতে নানান ধরনের চক্রান্ত চলছে, সে কথা আমরা সবাই জানি। এই প্রথম নির্বাচনের জন্য যমুনা অভিমুখে লং মার্চের হুঁশিয়ারি দেয়া হলো। তখন সরকারকে পদত্যাগ করতে বাধ্য হতে হবে এমন আশঙ্কা তৈরি হলো। এই প্রথমবারের মতো হুঙ্কার দেয়া হলো রাজনৈতিক মঞ্চ থেকে। অভিনেত্রী এবং মডেল নুসরাত ফারিয়াকে কারাগারে যেতে হলো। আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন। তার বিরুদ্ধে হত্যা চেষ্টার মামলা, ভাটারা থানায় একটি হত্যা মামলার চেষ্টা মামলার অভিযোগে তাকে পাঠানো হলো। কয়েকটা শিরোনাম দেখলাম আজকে সকালেই, যে আদালতে কাঁদলেন নুসরাত ফারিয়া। যখন তার জামিন আবেদন নাকচ হলো, তখন তার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়েছেন, তার চোখ মুখ লাল হয়ে যায়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরেক নতুন ভিডিওতে। প্রতিদিনের মতো আমি আপনাদের সিরিয়াস ফারুকি আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। দর্শক, আজকের ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে ইতিমধ্যে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। দেশে যে রাজনৈতিক চলমান অস্থিরতা, দেশে যে রাজনীতির যে চলমান বিষয়টা চলতেছে, তারই ধারাবাহিকতা আজকের ভিডিওটা। আপনারা সবাই তোমাদের ভিডিওর শুরুতেই বেশ কিছু অংশ বিশেষ দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই আমি এই বিষয়টা নিয়ে আর বেশি বিস্তারিত বলবো না, কারণ বিস্তারিত বলতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। তাই সংক্ষেপ আকারের ক্ষেত্রে আপনাদেরকে মূল আলোচনা নিয়ে যাচ্ছি। তার আগে আপনাদেরকে ছোট্ট একটি অনুরোধ জানিয়ে রাখতে চাই, যারা ফারুকি অনলাইন ইউটিউব চ্যানেলটিতে এখনো নতুন আছেন, প্লিজ দয়া করে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আর বেশি কথা না পারে আমরা সরাসরি ভিডিওর বাকি অংশগুলো একটু ধারাবাহিকভাবে একটু বিস্তারিত দেখে আসবো। সবাইকে অনুরোধ করবে ভিডিও ধৈর্য সহকারে আশা করে দেখে আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন। দেশে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার পর আওয়ামী লীগের যে সক্রিয়তা দেখা যাচ্ছে, তাতে অনেকেই মনে করছেন যে এমন কিছু একটা বাংলাদেশ আওয়ামী লীগ ঘটাতে চলেছে বা ঘটাবে, যেটির মাধ্যমে প্রকৃতপক্ষে আসলে অন্তর্বর্তীকালীন সরকারের পতন ঘটার একটি সম্ভাবনা রয়েছে। যাই হোক, এর পাশাপাশি আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমগুলিতে লক্ষ্য করছি, সেটি হচ্ছে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা নজরবন্দিতে রয়েছেন। কার দ্বারা কিভাবে নজরবন্দিতে রয়েছেন এটি আসলে কেউ প্রকৃতপক্ষে উপস্থাপন না করলেও বা ইশারা ইঙ্গিতে যেটি বোঝা যায়, সেটি হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী কিংবা সেনাবাহিনীর প্রধান কর্তৃক আমাদের প্রধান উপদেষ্টা নজরবন্দিতে রয়েছেন। এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন শ্রেণীর মানুষ কিন্তু এই বিষয়টি নিয়ে এখন বেশ কিছু প্রচারণা চালাচ্ছেন। এখন এই বিষয়টি মূলত কেন এসেছে বা এই বিষয়টি কেন বলা হচ্ছে, এর পাশাপাশি আরো কিছু বিষয় কিন্তু চলমান রয়েছে, যেটি হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা নজরবন্দিতে রাখা হচ্ছে, সেনাপ্রধান ক্ষমতা দখল করে নিচ্ছেন বা সেনাপ্রধান ক্ষমতা হাতে নিয়ে নিচ্ছেন, আবার রাষ্ট্রপতি ওনার যে ক্ষমতা রয়েছে সেই ক্ষমতা বলে সেনাবাহিনীর প্রধানকে দিয়ে এই সকল কর্মকাণ্ড করাচ্ছেন। যাই হোক, এই সকল বিষয় নিয়ে আমার বিস্তারিত ভিডিও রয়েছে, আপনারা চাইলে সেগুলো দেখে নিতে পারেন। এখন বর্তমানে যে বিষয়টি নিয়ে আলোচ্য সেটি হচ্ছে আসলে কি আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা নজরবন্দিতে রয়েছেন কিনা, এবং উনি এই যে বিষয়টি নজরবন্দির বিষয়টি, এই বিষয়টি আসলে সত্যি নাকি মিথ্যা বা কেন আসলো। এর পাশাপাশি আরেকটি বিষয় হচ্ছে ফ্রান্স যে বার্তাটি দিয়েছে সেই বার্তাটি আসলে কি বা এর সাথে অন্তর্বর্তীকালীন সরকারের সম্পর্ক কতটুকু। আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা জাতিসংঘের যে ওশেন কনফারেন্স রয়েছে ফ্রান্সে, সেটিতে যাওয়ার কথা ছিল, কিন্তু সেখানে তিনি যাননি। ওনার সেই সফর উনি বাতিল করেছেন। এছাড়াও স্পেনে ওনার আরেকটি সফর রয়েছিল, সেই সফরও কিন্তু উনি বাতিল করেছেন। এই যে ওনার সফর বাতিল করা, আমরা ইতিমধ্যে দেখেছি যে উনি সরকার গঠন করার পর থেকে বা উনি উপদেষ্টা পরিষদে আসার পর থেকে কিন্তু বিভিন্ন দেশে রাষ্ট্রীয় অরাষ্ট্রীয় ব্যক্তিগত বিভিন্ন ধরনের সফর করেছেন। শুধু উনি করেননি, ওনার সাথে ওনার সফর সঙ্গে সহ উপদেষ্টা পরিষদের অনেক মানুষ গিয়েছেন, যেটি কূটনৈতিকভাবে আসলে হয়ে থাকে, অনেক মানুষজন গিয়েছেন। কিন্তু হঠাৎ করে কি এমন হয়ে গেল যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা জাতিসংঘের
আয়োজিত একটি কনফারেন্স, সেটিতে তিনি উপস্থিত হচ্ছেন না বা উনি সেখানে যাচ্ছেন না। তাহলে কি প্রকৃতপক্ষে ওনাকে যাওয়ার যে পথ, সেই পথ কি কেউ আটকে দিল, অথবা ওনাকে কি কেউ যেতে বাধা দিল নাকি? এই বিষয়টি নিয়ে প্রকৃতপক্ষে আসলে সেনাপ্রধানকে অনেকে দায়ী করছেন, অনেকে সেনাবাহিনীর অথবা রাষ্ট্রপতির যে বিষয়টি রয়েছে সেটিও কিন্তু তুলে আনছেন। আমি মনে করি না প্রকৃতপক্ষে আসলে এটি হচ্ছে, এবং ফ্রান্স যে বার্তাটি প্রকৃতপক্ষে দিয়েছে এটির প্রভাবেই কিন্তু এই বিষয়গুলো ছড়াচ্ছে, এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা সেখানে যাননি। কারণ ফ্রান্স সোজাসুজি তাদের যে বার্তা, সেই বার্তায় কিন্তু বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে এক কথায় বলা যায় যে স্বীকৃতি দেয়নি। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা এই কনফারেন্সে যেতে চেয়েছিলেন এবং ফ্রান্সের যে প্রধানমন্ত্রী রয়েছেন ওনার সাথে দ্বিপাক্ষিক একটি বৈঠক করতে চেয়েছিলেন, এবং সেটির প্রস্তাব কিন্তু বাংলাদেশ থেকে দেওয়া হয়েছিল। তবে ফ্রান্সের প্রশাসন এবং ফ্রান্সের পররাষ্ট্র যে মন্ত্রণালয় রয়েছে, পররাষ্ট্র মন্ত্রণালয় সহ ফ্রান্সের যে প্রধানমন্ত্রী রয়েছেন বা ফ্রান্সের যিনি শাসনকর্তা রয়েছেন, উনি প্রকৃতপক্ষে কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার এবং ওনার প্রধান উপদেষ্টা যেটি রয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস, ওনার সাথে দ্বিপাক্ষিক বৈঠক করতে রাজি হননি। এখন এই যে দ্বিপাক্ষিক বৈঠক করতে রাজি হননি, এটি কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের জন্য একটি মানক্ষুণ্ণকর বিষয়। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয়ের মধ্যে শিগগিরই সাক্ষাৎ হতে পারে। সংশ্লিষ্ট সূত্রের বরাতে ভারতের গণমাধ্যম নিউজ 28 জানিয়েছে, শিগগিরই ভারত সফরে যাচ্ছেন সজীব ওয়াজেদ জয়। শেখ হাসিনা দেশত্যাগের পর এটি হবে মা ছেলের প্রথম সরাসরি সাক্ষাৎ। এই সফরে মায়ের সঙ্গে নয়াদিল্লিতে সাক্ষাৎ ছাড়াও কলকাতায় যাওয়ার সম্ভাবনা রয়েছে তার। কলকাতায় বাংলাদেশ উপ হাইকমিশনের প্রেস সচিব তারিক চয়নও এক ফেসবুক পোস্টে এই তথ্য জানান। নিউজ 28 জানিয়েছে, সম্প্রতি যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব নিয়েছেন জয়। সূত্র জানায়, তার বাংলাদেশি পাসপোর্ট বাতিল করে দেওয়ার পর তিনি আমেরিকার নতুন পাসপোর্টের জন্য আবেদন করেছেন। আওয়ামী লীগের নির্বাসিত নেতাদের মধ্যে জয়ের এই সম্ভাব্য সফর নিয়ে উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। তার ভারত সফরের প্রেক্ষাপট এমন এক সময় যখন বাংলাদেশের অন্তর্বর্তী সরকার আনুষ্ঠানিকভাবে আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করেছে। গত 12 মে নির্বাচন কমিশন আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করে, যা দলটিকে আগামী জাতীয় নির্বাচনে অংশগ্রহণের সব পথ বন্ধ করে দেয়। এর আগে 10 মে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকার এক প্রজ্ঞাপনের মাধ্যমে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলোর সব অনলাইন ও অফলাইন কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, দলের বিচার ও এর নেতাদের বিরুদ্ধে বিশেষ সন্ত্রাস বিরোধী ট্রাইব্যুনালে মামলার রায় না হওয়া পর্যন্ত তাদের কোনো ধরনের প্রচার, মিছিল, সভা, সেমিনার, গণমাধ্যমে প্রকাশনা বা সামাজিক যোগাযোগ মাধ্যমে কার্যক্রম সম্পূর্ণভাবে নিষিদ্ধ থাকবে। প্রজ্ঞাপনটি সঙ্গে সঙ্গে কার্যকর হয়। একজন সাবেক আওয়ামী লীগ মন্ত্রী নিউজ 28-কে বলেন, আমরা আশা করছি জয় শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করবেন এবং নির্বাসিত নেতাদের সঙ্গেও আলোচনা করবেন। সরকার যেভাবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছে তার সম্পূর্ণ অনৈতিক। এটি আগামী নির্বাচনে দলটিকে প্রতিযোগিতার বাইরে রাখতে নেওয়া কৌশলের অংশ। এটি আগামী নির্বাচনে দলটিকে প্রতিযোগিতার আওতার বাইরে রাখতে নেওয়া কৌশলের অংশ মাত্র। এই প্রথম নির্বাচনের জন্য যমুনা অভিমুখে লং মার্চের হুঁশিয়ারি দেয়া হলো। সরকারের প্রতি বেশ কিছু দাবি ছুড়ে দেয়া হলো। এই দাবিগুলো যদি সরকার না মানে তাহলে যমুনা অভিমুখে লং মার্চ করা হবে এবং সেই লং মার্চের লক্ষ লক্ষ জনতা অংশ নেবে। তখন সরকারকে পদত্যাগ করতে বাধ্য হতে হবে, এমন আশঙ্কা তৈরি হলো। এই প্রথমবারের মতো হুঙ্কার দেয়া হলো রাজনৈতিক মঞ্চ থেকে। এর আগে এতটা স্পষ্ট অবস্থান ব্যক্ত করা হয়নি কোনো রাজনৈতিক দলের অবস্থান থেকে। সরকারের করিডোর, বন্দর দেয়া সহ অনেক কাজের সমালোচনা করা হলো এবং গতকালকে খুলনার তারুণ্যের সমাবেশ থেকে এরকম হুমকি দিলেন রাজনৈতিক নেতারা। যমুনা অভিমুখে লং মার্চের ঘোষণা আসছে যদি ডিসেম্বরে নির্বাচন কনফার্ম না করে এই সরকার, ডিসেম্বরে নির্বাচনের ডেট ঘোষণা করে রোডম্যাপ না দেয়, তাহলে যমুনা অভিমুখে লং মার্চ হবে। কি হতে চলেছে সামনের রাজনীতিতে সেই আলোচনায় করবে এই ভিডিওতে। বলছিলাম যমুনা অভিমুখে লং মার্চের কথা। গতকাল খুলনা থেকে এই হুঙ্কারটা দেওয়া হয়েছে। খুলনায় তারুণ্যের সমাবেশ হয়েছে, সেখান থেকে স্পষ্ট কিছু বার্তা দেওয়া হয়েছে। এর আগে কোনো রাজনৈতিক প্ল্যাটফর্ম থেকে এরকম স্পষ্ট বার্তা দেওয়া হয়নি। গতকালকে সেই ঘটনা বলার আগে আর একটা ঘটনাও বলি, সেটা হচ্ছে যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন স্পষ্ট করে, নিউজটা প্রথম আলো দিচ্ছে, আপনারা দেখে নিতে পারেন নিউজটা। সেখানে তিনি বলছেন, গৃহযুদ্ধ কবলিত মিয়ানমারের রাখাইন রাজ্যের জন্য মানবিক করিডোর দেওয়া এবং চট্টগ্রাম বন্দরের কন্টেইনার টার্মিনাল বিদেশি কোম্পানির হাতে তুলে দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া অন্তর্বর্তীকালীন সরকারের কাজ নয়। এই কাজ নির্বাচিত সরকারের, এই কাজ করবে নির্বাচিত সরকার, সেই ঘোষণা তিনি দিয়েছেন। এবার চলে যায় গতকালকে তারুণ্যের সমাবেশে। গতকালকে তারুণ্যের সমাবেশ হয়েছে, বিএনপিরই তরুণদের একটা ইউনিট এই তারুণ্যের সমাবেশ করেছে খুলনাতে। সেই সমাবেশ থেকে হুঙ্কার দেওয়া হয়েছে, অনেকগুলো প্রশ্ন সামনে নিয়ে আসা হয়েছে এবং বিএনপির এই সময়ের সবথেকে আলোচিত নেতা সালাউদ্দিন আহমেদ তিনি স্পষ্ট করে বিরোধী দলগুলোর অবস্থান জানিয়ে দিয়েছেন। কি জানালেন তিনি জানিয়েছেন যে করিডোর দেয়া, বন্দর দেয়া, নদী দেয়া, এটা দেয়া, ওটা দেয়া, বিদেশিদের বিভিন্ন কিছু দিয়ে দেয়া, এর ম্যান্ডেট ডক্টর ইউনূস সরকার আপনাকে কে
দিয়েছে? জনগণ কি এই ম্যান্ডেট আপনাকে দিয়েছে? জনগণ আপনাকে একমাত্র যে ম্যান্ডেটটা দিয়েছে সেটা হচ্ছে নির্বাচন আয়োজন করা। আপনি সেই নির্বাচন আয়োজন করুন। যদি ডিসেম্বরের মধ্যে নির্বাচন আয়োজন করতে ব্যর্থ হন তাহলে যমুনা অভিমুখে লক্ষ লক্ষ জনতার লং মার্চ নিয়ে আমরা অগ্রসর হব। অর্থাৎ যমুনার আগে এর আগে যে 100, 200, 500, 1000, 2000-এর কর্মসূচি আমরা দেখেছি সেটাতে সীমাবদ্ধ থাকবে না। এবার লক্ষ লক্ষ মানুষ যমুনার সামনে যাবে। তাহলে কি পরিস্থিতি তৈরি হবে? তিনি আরও বলেছেন, তিনি যখন বলছেন ম্যান্ডেটের কথা, প্রাসঙ্গিকভাবে আরেকটা কথা চলে আসে। তিনি বলছেন কে আপনাকে এগুলো করার ম্যান্ডেট দিয়েছে? অথচ প্রধান উপদেষ্টার প্রেস সচিব যমুনা টেলিভিশনে এক সাক্ষাৎকারে বলেছেন জনগণ তাদের সব কিছু করার ম্যান্ডেট দিয়েছে। জনগণ তাদেরকে এভরিথিং A to Z যা ইচ্ছা তাই করার ম্যান্ডেট দিয়েছে। জনগণ সব থেকে বড় ম্যান্ডেট দিয়েছে সংস্কার করার ম্যান্ডেট। আর সংস্কার করার মধ্যেই নাকি সব কিছু পড়ে। সংস্কারের মধ্যে করিডোর পড়ে, সংস্কারের মধ্যে চট্টগ্রাম বন্দর দেয়া পড়ে, মংলা বন্দর দেয়া পড়ে, সব কিছু নাকি সংস্কারের মধ্যে পড়ে। সেটাই তিনি যমুনা টেলিভিশনকে একেবারে স্পষ্টভাবে বলার চেষ্টা করলেন। অবশ্য বলে তিনি ব্যাপক সমালোচনার মুখেও পড়েছেন। তাহলে ম্যান্ডেটের প্রশ্ন যখন তোলা হচ্ছে রাজনৈতিক দল থেকে, তখন শফিকুল আলম তিনি বলছেন ম্যান্ডেট সরকারকে জনগণ দিয়েছে যা ইচ্ছা তাই করার। আদতেও কি জনগণ তাদেরকে ম্যান্ডেট দিয়েছে যা ইচ্ছা তাই করার? প্রশ্নটা আসে। তারুণ্য সমাবেশ থেকে প্রশ্ন তোলা হয়েছে জাতীয় নিরাপত্তা উপদেষ্টাকে নিয়ে। একজন বিদেশি নাগরিককে জাতীয় উপদেষ্টা বানানো হয়েছে। বিদেশি নাগরিকের কাছে বাংলাদেশের সেনাবাহিনী তাদের রিপোর্ট পেশ করবে, বাংলাদেশের সেনাবাহিনী কৈফিয়ত জারি করবে, এটা হতে পারে না। এটা স্পষ্ট করেছেন সালাউদ্দিন আহমেদ। এবং সেই তারুণ্য সমাবেশ থেকে এতটা স্পষ্ট কথা এর আগে আমরা শুনি নাই। একেবারে স্পষ্ট করে বলা হয়েছে এই বিদেশি নাগরিককে সরান, দেশের সার্বভৌমত্ব বাঁচান। এই বিদেশি নাগরিক উঠে পড়ে লেগেছে করিডোর দেওয়ার জন্য, বন্দর দেওয়ার জন্য। এটা বিদেশিদের চাল, বিদেশিদের দাসত্ব করার জন্যই তাকে নিয়ে আসা হয়েছে এবং বিদেশিদের এজেন্ডা মানে এজেন্ট হিসেবে তিনি কাজ করছেন। অভিনেত্রী এবং মডেল নুসরাত ফারিয়াকে কারাগারে যেতে হলো। আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন। তার বিরুদ্ধে হত্যা চেষ্টার মামলা, ভাটারা থানায় একটি হত্যা মামলার চেষ্টা মামলার অভিযোগে তাকে পাঠানো হলো। কয়েকটা শিরোনাম দেখলাম আজকে সকালেই, যে আদালতে কাঁদলেন নুসরাত ফারিয়া। যখন তার জামিন আবেদন নাকচ হলো তখন তার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়েছেন, তার চোখ মুখ লাল হয়ে যায়। তিনি হয়তো আশা করছিলেন যে তার জামিন হবে। আগের দিন ব্যাংককে যাওয়ার চেষ্টা করেছিলেন, সেখানে বিমানবন্দরে তাকে আটক করা হয়। তারপরে তাকে ভাটারা থানা থেকে ডিবি অফিস, সেখানে জিজ্ঞাসাবাদ। এরপর দেখছি যে সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী বলছেন যে নুসরাত ফারিয়ার গ্রেপ্তার বিব্রতকর ঘটনা। আর এইমাত্র দেখলাম যে টেলিভিশন স্ক্রল যে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী তিনি বলছেন যে নুসরাত ফারিয়ার এই যে ব্যাপারে সংস্কৃতি উপদেষ্টার যেই বক্তব্য বা মতামত এটা তার ব্যক্তিগত, তাকে হত্যা চেষ্টায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। সব মিলায় মানে একটা খুব ভালো নজির স্থাপিত হলো না। হত্যা চেষ্টা মামলা শত শত মানুষের বিরুদ্ধে, এগুলির ব্যাপারে সরকারের পক্ষ থেকে যখন বলা হয় যে এগুলির আসলে বেজলেস, এগুলি মামলা বাণিজ্য করা হচ্ছে, বিভিন্ন মানুষকে বিব্রত করা হচ্ছে, তখন এবং এই কথাও বলা হচ্ছে যে এইসবের ক্ষেত্রে গ্রেপ্তারের ক্ষেত্রে উচ্চ পর্যায়ের অনুমতি নেওয়ার, তার মানে এই এত মানুষকে জড়ানো এটা সরকারও বিশ্বাস করছে না। এই অবস্থায় নুসরাত ফারিয়া ওই মামলায়, যে মামলায় তাকে গ্রেপ্তার করা হলো, ওই মামলায় অপবিশ্বাস সহ, তারপরে জায়েদ খান, তারপরে আরও কি ভাবনা এই সমস্ত অনেকের নাম জানি না, প্রায় 17-18 জন শিল্পীর নাম দেওয়া হয়েছে। এগুলো বোঝা যায় যে এগুলি দেওয়া হয়েছে মূলত তারা সরকার ঘনিষ্ঠ ছিল, বিগত সরকার ঘনিষ্ঠ ছিল। এখন সরকার ঘনিষ্ঠ থাকা একটা হলো ফিজিক্যালি অপরাধ করা, আর একটা হচ্ছে নৈতিক অপরাধ। নৈতিক অপরাধের ব্যাপারটা আপনি হলো তাদের মনস্তাত্ত্বিক একটা সংশোধন। আপনি তার সাথে সাংস্কৃতিক স্ট্রাগল করবেন। আপনি মানে ধরেন ভিন্ন মতের, আমি যদি শেখ হাসিনার সমর্থক হই কিন্তু কোনো অপরাধ করিনি, তার মানে হচ্ছে আমার একটা দর্শনগত একটা ভুল আছে, ভ্রান্তি আছে। তার বিরুদ্ধে আপনি কি করবেন? সেটাকে কি একেবারে মানে অপরাধ হিসেবে আপনি আমার কারাগারে ঢুকাই দেবেন, নাকি আমার সাথে যুক্তিতর্ক দিয়ে আপনি বোঝানোর চেষ্টা করবেন যে দেখো এই শেখ হাসিনা ভুল, এই হলো ফ্যাসিবাদ, এটা যদি এই শাসন প্রলম্বিত হতো তাহলে খারাপ হতো দেশের জন্য। আমাদেরকে গণতান্ত্রিক সংস্কৃতির মধ্যে যাইতে হবে, মানুষের অধিকারের জন্য আমাদের নতুন বন্দোবস্ত দরকার। এইভাবে যদি আপনি না বুঝায়, এগুলিকে যদি সরাসরি আপনি হিট করে বসেন, তাহলে তো আর সে সংশোধন হলো না। এবং এইগুলি বিশ্বব্যাপী প্রতিক্রিয়াটা কি হবে? বাংলাদেশে তো আপনি একটা সুস্থিরতা দরকার। এই যে একটা অস্থির পরিবেশ গত 8-9 মাস ধরে জ্বালাও পোড়াও ভাঙো এরে মারো ওরে ধরো, না এগুলি না। আপনি অ্যাকশন তো হচ্ছেই, আইনগতভাবে যারা অন্যায় করেছে, অপরাধ করেছে, গণহত্যার সাথে জড়িত, যারা দেশের টাকা লুটপাট পাচার করেছে, আপনি ওইদিকে কনসেন্ট্রেট করেন। দেখেন এরা 8 মাস পরে বিদেশে যাচ্ছে, কিন্তু যাদেরকে প্রতিনিয়ত দেখা যাচ্ছে যে বিদেশ যাওয়ায় নিষেধাজ্ঞা,
তাদের বিরুদ্ধে এত 100 কোটি টাকা, এত 1000 কোটি টাকা পাচারের অভিযোগ, তারা কিন্তু আসলে নিষেধাজ্ঞা দেওয়া হচ্ছে আমরা দেখছি, কিন্তু তারা তো নাই, তারা আগেই পগার পার। আর এরা তো মানে পগার পার হয়নি, ওদের সাথে সাথে এরাও দৌড়াইছে, তা তো দৌড়ায়নি। তার মানে তারা এখন আমাদের এখানে যেই 15 বছরের যে কালচারটা ডেভেলপ করা হয়েছিল, তাতে প্রত্যেকটা মানুষকে জড়ানো হয়েছে, না হলে সে টিকতে পারে না। অনেকে মতের বিরুদ্ধে সে ব্যবসা বাণিজ্যে, কেউ কালচারালি, কেউ নানানভাবে জড়াই গেছে। এগুলিকে আপনি পার্থক্য করার দরকার, যে কে প্রকৃত অপরাধী আর কে হচ্ছে মানে বাধ্য হয়ে বা নৈতিকভাবে মানসিকভাবে সে বায়াস্ট হয়েছে। এগুলি পার্থক্য যদি না করেন, এইভাবে গণহারে এই কার্যক্রমটা এটা ঠিক না, এটা সমাজে অস্থিরতা বাড়াবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ভাটারা থানার এনামুল হক হত্যা চেষ্টা মামলায় জামিন না পেয়ে এজলাসে কাঁদলেন চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। সোমবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারা ফারজানা হকের আদালতে কান্না করেন তিনি। এদিন সকাল 8:30টায় তাকে হাজতখানায় হাজির করে পুলিশ। এরপর বুলেট প্রুফ জ্যাকেট, হেলমেট ও হাত পাড়া পরিয়ে সকাল 10টায় তাকে দ্বিতীয় তলায় 27 নম্বর কোর্টে তোলা হয়। পরে সকাল 10টা 5 মিনিটে শুনানি শুরু হয়। শুনানি চলাকালীন তিনি আদালতে কাঠগড়ার সামনের অংশে ছিলেন। শুনানি শেষে সকাল 10টা 28 মিনিটে তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। তখন তার চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ে, তার চোখ মুখ লাল হয়ে যায়। আগামী 22শে মে ফের তার জামিন শুনানির দিন ধার্য করেছে আদালত। রোববার বিমানবন্দর থেকে নুসরাত ফারিয়াকে আটক করে পুলিশ। এই হচ্ছে খবর। দর্শক, আমার সাংস্কৃতিক উপদেষ্টা কি বলছেন? নুসরাত ফারিয়া গ্রেপ্তার বিব্রতকর একটা ঘটনা হয়ে থাকলো বলে মন্তব্য করেছেন সাংস্কৃতিক উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী। নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এমন মন্তব্য করেছেন উপদেষ্টা। স্ট্যাটাসে তিনি লেখেন, আমি সাধারণত চেষ্টা করি আমার মন্ত্রণালয়ের কাজের বাইরে কথা না বলতে, কিন্তু আমার তো একটা পরিচয় আছে, আমি এই ইন্ডাস্ট্রির মানুষ ছিলাম এবং 2 দিন পর সেখানেই ফিরে যাব। নুসরাত ফারিয়ার গ্রেপ্তার বিব্রতকর একটা ঘটনা হয়ে থাকলো আমাদের জন্য। আমাদের সরকারের কাজ জুলাইয়ের প্রকৃত অপরাধীদের বিচার করা। ঢালাও মামলার ক্ষেত্রে আমাদের পরিষ্কার অবস্থান, প্রাথমিক তদন্তের সংশ্লিষ্টতা না থাকলে কাউকে গ্রেপ্তার করা হবে না, এবং সেই নীতি অনুসরণ করা হচ্ছিল। সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ প্রসঙ্গ টেনে ফারুকী বলেন, ফারিয়ার বিরুদ্ধে এই মামলা তো অনেকদিন ধরেই ছিল। উল্লেখ করে সাংস্কৃতিক উপদেষ্টা বলেন, সরকারের পক্ষ থেকে তদন্ত শেষ হওয়ার আগে গ্রেপ্তারের কোনো উদ্যোগ নেওয়ার বিষয়ে আমার নজরে আসেনি, কিন্তু এয়ারপোর্টে যাওয়ার পরেই এই ঘটনা ঘটে। আওয়ামী লীগের সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের বিদেশ গমনকে কেন্দ্র করে ক্ষোভের পর ওভার নার্ভাসনেস থেকেই হয়তো বা এইসব ঘটনা ঘটতে থাকে। মানে আব্দুল হামিদ গেছে, এই ব্যাপারে কিছু যারা ইমিগ্রেশন পুলিশকে অভিযুক্ত করা হয়েছে, এরপর থেকে তারা একেবারে মানে গণহারে এমন টাইট দিয়েছে যে ওই কার সাথে কি ঘনিষ্ঠতা আছে এইগুলিকে কেন্দ্র করে ওই যে পার্থর স্ত্রীকে ফেরত দেওয়া হলো। পরে তো পার্থর স্ত্রী ঠিকই যেতে পারলো। তা নুসরাত ফারিয়া কি ইয়ে করছে, ওই শেখ হাসিনা চরিত্র অভিনয় করছে, এটা অপরাধ হয়ে গেল। আরো কত বড় বড় অপরাধীরা চলে গেল, সেগুলি নিয়ে আর এটা একটা অপরাধ হয়ে গেল। আমি তো বললাম এটা একটা বলা যেতে পারে একটা নৈতিক অপরাধ। একটা শিল্পী হিসেবে তোমার উচিত হয়নি যে শেখ হাসিনার মতন একটা ফ্যাসিস্টের চরিত্র অভিনয় করা। এইটুকুই। আপনি ওই এখন কাকে মারবেন, কাকে বকা দেবেন, এটা তো বুঝতে হবে। আপনি যাকে বকা দেবেন তাকে মারবেন না, আর যাকে মারবেন তাকে তো নিশ্চয়ই বকা দেবেন না, তাকে মারবেনই। এই পার্থক্যটা যদি না করে সব যদি গণহারে এইভাবে বিচার করা, এটা মুশকিল। কয়েকদিন আগে ব্যারিস্টার আন্দালি প্রার্থীর স্ত্রীর সঙ্গেও এরকম একটা ঘটনা ঘটেছে। এইসব ঘটনা কোনোভাবেই সমর্থনযোগ্য না। মোস্তফা সরোয়ার ফারুকী বলছেন। স্ট্যাটাসে ফারুকী আরও লেখেন, আমি বিশ্বাস করি ফারিয়া আইনি প্রতিকার পাবে এবং এই ধরনের ঢালাও মামলা আমরা আরও সংবেদনশীলভাবে হ্যান্ডেল করতে পারবো, এই আশা। আমাদের মনে রাখতে হবে আমাদের প্রধান কাজ জুলাইয়ের প্রকৃত অপরাধীদের বিচার করা। দেখ, এই অবস্থার মধ্যেও খুব সাহসের সাথে মোস্তফা সরোয়ার ফারুকী একটা পোস্ট দিয়েছেন। আমি জানি যে এটার পরে অনেকেই তার উপরে ঝাঁপায় পড়বে। আমি আরেকটা অবাক হইলাম, সোশ্যাল মিডিয়াতে আরোহী মিম, খুব পরিচিত কোনো আর্টিস্ট না সে, বা মডেল কিনা তাও জানি না, সে একটা ছোট্ট একটা স্ট্যাটাস দিয়েছে। আমার এটা মনে ধরেছে, আমি একটু পড়ি আপনাদের সামনে। ওনাকে আসলে কোন দোষে ধরা হয়েছে, সঠিক অপরাধটা কি, আসলে হত্যা চেষ্টা মামলার কথা বলা হচ্ছে, এটা কি আদৌ সত্য, নাকি ফ্যাসিবাদীদের মতো আপনারাও যাকে তাকে মিথ্যা মামলায় জড়াচ্ছেন? খুব গুরুত্বপূর্ণ কথা। একজন শিল্পীকে যদি কোনো চরিত্রে অভিনয় করার ফলে এমন হেনস্থার শিকার হতে হয়, তাহলে সেটা চরম অন্যায় এবং অবিচার। একজন আর্টিস্টের জায়গা থেকে নিন্দা এবং প্রতিবাদ জানাই। আমি জানি না, আমি এই মেয়েটাকে আরোহী মিম, আমি তাকে চিনি না, আমি জাস্ট আমার নজরে পড়লো, আমি সোশ্যাল মিডিয়ার পৃষ্ঠা থেকে বললাম যে তার অবস্থান থেকেও সে প্রতিবাদ করলো। কিন্তু আমাদের অনেক নামি দামি শিল্পী তারা কিন্তু চুপচাপ রয়ে গেল। মানে এমন ভয় ভিতরে ঢুকে পড়েছে সবার যে কেউ মানে প্রতিবাদ করার সাহস পাচ্ছে না। সমর্থন করলে বোঝা যেত, সে লিখে ফেলতো, যেহেতু প্রতিবাদ করলে আবার কোন বিপদে পড়ে, মানে তাকে ফ্যাসিবাদের দোষক বলা হয় কিনা, সেই কারণে হয়তো বলছে না। এই যে আমি বলছি, দেখা গেল যে আমার এই কমেন্ট বক্সে দেখবেন অনেকেই বলবেন যে আপনার তো দরদ কেন, মুখ কেন, তো মুখ কেন, হ্যাঁ আপনি কি ওই লাইনে চলে গেলেন নাকি, এসব বলবে। তো বলুক, আমি আমার বিবেককে কথাগুলো বলছি। আপনার ভালো লাগলে আপনি প্রতিবাদ করেন,
আর যদি সমর্থন করেন, সমর্থন দেন, অসুবিধা নেই। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। দর্শক, এই বিষয়টা আপনার মূল্যবান মতামত অবশ্যই দ্রুত কমেন্টে জানিয়ে ফেলুন। এতক্ষণ আমাদের চ্যানেলের সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করবো আজকের ভিডিওটি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।